হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করছি একের পর এক। আমাদের প্রিভিয়াস ইয়ারের যে শিফটগুলো হচ্ছে সেগুলো আমরা সলভ করছি। এর আগে আমাদের 10ই জানুয়ারি 2023-এর যে ফার্স্ট শিফটের কোশ্চেন ছিল সেইটা ম্যাথের আমরা সলিউশন করেছিলাম। আজকে করব হচ্ছে 16ই জানুয়ারি 2023-এর থার্ড শিফটের যে কোশ্চেনটা ছিল। 5 দিন বা 7 দিনের গ্যাপে আমি কোশ্চেনগুলো নিচ্ছি। এই কারণেই, কারণ হচ্ছে তাহলে আমরা যে প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে 7 দিন বা 10 দিন অন্তর অন্তর, সেই প্যাটার্নগুলো আমরা ইজিলি করতে পারবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখো, একদম সেম টু সেম কোশ্চেন আমাদের কিন্তু নেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারে যা যা এসছে। প্রিভিয়াস ইয়ারে সেটগুলো তোমরা যদি লাগাও তাহলে তোমাদের একদম ধারণা হয়ে যাবে আগের থেকে যে কী ধরনের কোশ্চেন আমরা এক্সামে পাবো। তো সেই ক্ষেত্রে কনফিডেন্স অনেকটাই বেটার থাকবে এবং ইজিলি ডিল করতে হবে কোশ্চেনগুলোর সাথে। প্রথম কোশ্চেন দেখো, 3 বছরে একটি অ্যাপেল ল্যাপটপের মূল্য কত টাকা ছিল? 1,33,100 টাকা থেকে 72,900 টাকা অবচয় হয়। বার্ষিক অবচয়ের হার খুঁজুন। এবার কথা বোঝো, এই কোশ্চেনটা বাংলাতে ছিল, বাংলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে বাংলা ভাষায় এটা ছিল। এবার অবচয় কথাটা তোমরা যদি না বোঝো, এই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কারণ ইংলিশে থাকলে তোমাদের ডেপ্রিসিয়েশন বা ডিক্রিজ এরকম কিছু দেওয়া থাকবে, কিন্তু বাংলায় কিছু কিছু শব্দ আমরা নতুন পেতে পারি। প্রথম কথা বোঝো, এটা অবচয় মানে হচ্ছে 1,33,100 টাকা ল্যাপটপের দাম, সেটা 3 বছর পর তার দাম দাঁড়ায় 72,900 টাকা। তার মানে 1,33,000 টাকা থেকে 72,900 টাকা ল্যাপটপটার দাম গিয়ে দাঁড়ায় 3 বছরে। কত বছরে? এখানে 3 ইয়ার টাইম। তো এখানে এটাই বলেছে যে বার্ষিক অবচয়ের হার খুঁজুন, অর্থাৎ এখানে প্রতি বছর কী হারে কমেছে, তার মানে এটা চক্রবৃদ্ধি সুদে কমেছে। তো চক্রবৃদ্ধি সুদের অঙ্কে করলেই হবে। তো আমি এটা করতে পারি কি, যে নিচে দেখো ধরো 1,33,100 টাকা, আর ওপরে থাকলো ধরো এটা আমার কিউব রুট করে দেবো, কিউব রুট। আর ওপরে হবে কত টাকা বলো তো? ওপরে হবে 72,900 টাকা। হ্যাঁ, 72,900 টাকা। এই টাকাটাকেও আমি কিউব রুট করে দেবো। কেন? কারণ 3 বছরের কথা বলেছে। চক্রবৃদ্ধি অঙ্ক যারা করেছে তারা অনায়াসে করতে পারবে। 3 বছরে কমেছে, তো কিউব রুট করে দিলেই হবে। এখানে 2 শূন্য 2 শূন্য কেটে দাও, এটা 2 শূন্য কেটে দাও। 729 আর 1331। 729-এর রুট হচ্ছে আমাদের, কিউব রুট হচ্ছে 9, আর 1331-এর কিউব রুট হচ্ছে আমাদের 11। তার মানে 3 বছর আগে কোনো টাকা যদি 11 টাকা থাকে, 3 বছর পর সেটা কয় টাকা হবে? 9 টাকা। এটা বোঝা গিয়েছে। তার মানে কত টাকা কমলো? কমলো নাকি 2 টাকা। 2 টাকা হ্রাস হয়েছে। 2 টাকা কোন টাকার উপর হ্রাস হয়েছে? 11 টাকার উপর। তাহলে সেটা বের করলেই হয়ে যাচ্ছে। 11 টাকার উপর 2 টাকা হ্রাস, তাহলে শতকরা হ্রাসটা কত? 100-তে কত? এবার এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে ওপরে যাচ্ছে আমাদের 200, গুণ করলে এটা বাই কত হচ্ছে? 11। এইটা তুমি এবার করো, এক বাদ দাও 11 হয়, তাহলে 9 0 8 11 কত হচ্ছে আমাদের? 88 হচ্ছে। তাহলে নামছে এখানে 2, দশমিক নিয়ে 0 নাও, আবার এক বাদ দাও, আবার নামছে দেখো 9। তার মানে 18 সমস্ত 18 অ্যান্সার হবে, আবার 8 আসবে। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্কের মতো করলেই হবে, বা এমনিও তুমি শতকরা ধরেও অঙ্কটা করতে পারো। 624 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত আছে 5:3। আচ্ছা, এটা আগে বোঝো। দুধ আর রয়েছে জল, কী অনুপাতে রয়েছে? 5:3। এটা মোট কত লিটার রয়েছে? 624 লিটার। তো বলছে এখান থেকে অধিক কত পরিমাণ জল মিশ্রিত, কথাটা বোঝো, কি মিশ্রিত হচ্ছে? জল। তার মানে দুধের পরিমাণ সেম থাকবে, আর দুধ দেওয়া আছে সেটা কত? 5:4। 5 কত? 4। তো এখানে জলটা কি হচ্ছে? অ্যাড হয়েছে, জল যোগ হয়েছে। তো অঙ্কে বলেছে সেটা কতটুকু জল যোগ হয়েছে। তাহলে অনুপাত যদি করো, অনুপাতের সমষ্টি হচ্ছে প্রথমে 5 3 8, তাহলে 8 অনুপাত সমান সমান 624 টাকা। তাহলে 1 অনুপাত সমান সমান কত হচ্ছে? 624 বাই কত হচ্ছে? 8। তো এটা যদি করি, 7 8 হয় আমাদের 56, 56 থেকে 62 হচ্ছে 6, 8 8 64, মানে 1 অনুপাত সমান সমান 78 লিটার। এটা বোঝা গেছে। তো এবার বোঝার চেষ্টা, কতটুকু জল মিশ্রিত হয়েছে। তার মানে জল আগে 3 অনুপাত ছিল, এবার 4 অনুপাত হয়েছে। এইটাই অঙ্কে চেয়েছে যে 78 লিটার কতটা জল মিশ্রিত হয়েছে। তো 1 অনুপাত সমান সমান আমি বলতে পারি 78 লিটার। এখানে অঙ্কে আর কিচ্ছু নেই, কারণ আগে 3 অনুপাত জল ছিল, এবার 4 অনুপাত হয়েছে। 1 অনুপাত জলই মিশ্রিত হয়েছে, আর 1 অনুপাত সমান সমান 78 লিটার। আর কিচ্ছু নেই অঙ্কে। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে, এক ব্যক্তি প্রতিটি 12 টাকা দরে 2টি পেন 2টি কলম বিক্রি করলেন। আচ্ছা, বিক্রয় মূল্য দুটোরই 12 টাকা। একটিতে তিনি 20% লাভ করেছেন এবং অন্যটিতে 20% ক্ষতি করেছেন। তার মানে ধরো
সেলিং প্রাইস দেওয়া আছে দুটোরই কয় টাকা, 12 টাকা। এটাও 12 টাকা, এটারও সেলিং প্রাইস কত টাকা, 12 টাকা। কন্ডিশন সেলিং প্রাইস 12 টাকা, দ্বিতীয়টাও 12 টাকা, কারণ প্রত্যেকটি কলম 12 টাকায় বিক্রি করেছে। কিন্তু প্রথমটা কি বলেছে, 20% লাভ। প্রথমে 20% লাভ, 20% লাভ মানে তুমি যদি কস্ট প্রাইস আমাদের 100 টাকা ধরো, তাহলে সেটা কত টাকা বিক্রি করবো, 120 টাকায়, 120%। এই 120%-এর মান এখানে 12। আর এখানে যদি কস্ট প্রাইস 100 টাকা ধরো, এটা 20% লস আছে এখানে, তার মানে 80%। এই অঙ্কটা এখানে করলেই হয়ে গেল। তো প্রথম কথা বোঝো, টোটাল সেলিং প্রাইস কত, টোটাল এসপি কত, 12 কত টাকা, 24 টাকা, দুটো কলম বিক্রি করেছে। তো আমি ক্রয় মূল্য বের করি। ক্রয় মূল্য বোঝো, এটা 120%-এ বিক্রি করেছে, 120%-এর মান হচ্ছে 12, তাহলে 100%-এর মান কত হবে সেটা বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে 12 কাটো, 10 গুণ হচ্ছে এদিকে 10, মানে কত টাকা হচ্ছে আমাদের, 10 টাকা। এটার কস্ট প্রাইস 10 টাকা। হ্যাঁ, তো এবার এটার কস্ট প্রাইস কত হবে, 12 টাকা বিক্রি করছে, এটা কত পার্সেন্ট, 80%, মানে লস হয়েছে 20%। তো আমি বলতে পারি যে 80%-এর মান হচ্ছে আমাদের 12 টাকা। তো 100%-এর মান কত, 0 0 কাটো, 4 দুগুণে 8, 3 4 12, এটা হচ্ছে 5 দুগুণে 10, 3 5 কত টাকা, 15 টাকা। তার মানে একটা জিনিস 10 টাকায় কেনা আর এটা 15 টাকায় কেনা, তাহলে মোট টোটাল সিপি কত টাকা হচ্ছে, 10 + 15, তার মানে 25 টাকা। তার মানে বুঝতে পারছি জিনিসটার টোটাল সেলিং প্রাইস 24 টাকা, আর কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 25 টাকা, বিক্রয় মূল্য 24 টাকা। তাহলে মোটের ওপর কি লস হয়েছে 1 টাকা, তাহলে আমি বলতে পারি 1 টাকা ক্ষতি হয়েছে। নেক্সট বলেছে যথাক্রম সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, আচ্ছা বিপরীত দিক থেকে সমান্তরাল ট্র্যাকে যথাক্রমে এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। আচ্ছা বিপরীত দিক থেকে, ঠিক আছে, তারা 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। প্রতি ট্রেনের দৈর্ঘ্য দেখো, তার বোঝার চেষ্টা করো, ট্রেনটি বিপরীত দিক থেকে, তার মানে এদিকে যাচ্ছে একটা ট্রেন আর একটা ট্রেন এদিকে আসছে, দুজনের ডিস্টেন্সটা কি আছে, সমান আছে। তারা যদি একে অপরের থেকে বিপরীত দিকে যায়, তাহলে আপেক্ষিক বেগ কী হয়ে যায় আমাদের, আপেক্ষিক বেগ আমরা বলি যোগ হয়ে যায়। তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা প্লাস 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে বলতে পারি আমাদের 144 কিলোমিটার প্রতি ঘন্টা, 144 কিলোমিটার প্রতি ঘন্টা তারা আপেক্ষিক বেগ, কারণ একই দিকে যাচ্ছে। এবার বলছে তারা 12 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তো বলছে প্রতি ট্রেনের দৈর্ঘ্য কত। তো প্রথম কথা বলছো 144 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমি মিটার পার সেকেন্ডে আনবো। মিটার পার সেকেন্ডে কত, 5/18 দিয়ে আমাদের কী করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা থেকে এটা কী হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। তো এবার এটা কাটাকাটি যদি তুমি করো, এটা 9 দিয়ে কাটা যায়, এটা 9 দিয়ে কাটা যাবে, আর 9 দুগুণে 18, এটা 9 দিয়ে কাটলে 9কে 9, 9 থেকে 14 পুরাতে হচ্ছে আমাদের 5, 6 9 54, তারপর হচ্ছে 8 দুগুণে 16, 5 8 কত, 40 মিটার পার সেকেন্ড। তাদের আপেক্ষিক বেগ 40 মিটার পার সেকেন্ড। এবার বলছে একে অপরকে কত সেকেন্ডে অতিক্রম করে, 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 1 সেকেন্ডে 40 মিটার তাদের বেগ, তো 12 সেকেন্ডে কত, 4 12 48, মানে 480 মিটার। তার মানে ট্রেন দুটো একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, মোট টোটাল কত এদের ডিস্টেন্স হচ্ছে বলো তো, 480 মিটার। তার মানে একটা ট্রেন কত, 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে 240 ভাগ করলে অ্যান্সার কত হচ্ছে, তাহলে 240 মিটার একই ট্রেন, কারণ ট্রেন বলেছে সমান দৈর্ঘ্য। একটি কাজ শেষ করতে অঞ্জলি যে সময় লেগেছে তা, আচ্ছা অঞ্জলি যে সময় লেগেছে রনের নেওয়া সময়ের 4 গুণ আছে, ঠিক আছে। তার মানে ধরো এখানে অঞ্জলি, এখানে রন, আবার বলেছে জনের নেওয়া সময় 3 গুণ, ঠিক আছে, এখানে জন। তার মানে রন একটা কাজ করতে ধরো 1 দিনে করে, তাহলে অঞ্জলি কয় দিনে করে, 4 দিনে করে। আবার বলেছে এই অঞ্জলি কাজটা জনের থেকে 3 গুণ, মানে এক কথায় রনের থেকে তার কাজটা 4 গুণ বেশি সময় নিয়েছে, আবার জনের থেকে 3 গুণ সময় বেশি নিয়েছে। তো আমি বলতে পারি 3 4-এর এলসিএম নিয়ে নাও, তার মানে বলতে পারি যে অঞ্জলি কাজটা 12 দিনে করে, রন তাহলে কী করবে, 3 দিনে করবে, তাহলে 4 গুণ হচ্ছে। আবার জন তাহলে 4 গুণ 3 গুণ বলেছিল, এটা 4 নিয়ে নাও, তাহলে এবার অঙ্কটা মিলে যাবে। দেখো রনের থেকে এটা 4 গুণ হচ্ছে, আবার জনের থেকে 3 গুণ হচ্ছে। তো এইভাবে করলে অঙ্কটা হয়ে যায়, একসঙ্গে কাজটা করলো এবং পুরো কাজ শেষ করতে তাদের সময় লাগে 4 দিন, ঠিক আছে। তো তুমি এলসিএম নিয়ে যাও, যে অঞ্জলি কাজটা করে 12 দিনে, রন করে সেটা 3 দিনে, জন করে 4 দিনে, এলসিএম তো 12ই হবে। তো এটার ভাগ করলে এটা 1 হবে 1 ইউনিট, এটা 4 ইউনিট, এটা 3 ইউনিট। এটা কি বেরোয় যে একসাথে কাজ করলে কত ইউনিট কাজ করবে, একসাথে কাজ করে 4 5 3 8 ইউনিট কাজ করে, একসাথে কাজ করলে তারা একদিনে 5 ইউনিট কাজ করে। এবার বলেছে
তাহলে কাজটি কতদিনে শেষ করে? 4 দিনে শেষ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 দিনে মোট কত ইউনিট করবে? 32 ইউনিট কাজ করবে। 4টা 32 ইউনিট। এবার বলেছে রনের একা কাজটি শেষ করতে কত লাগবে? রন দেখো একদিনে কত ইউনিট কাজ করে? 4 ইউনিট। তাহলে রন কাজটি মোট 24 ইউনিট কাজ একদিনে 4 ইউনিট করে, তাহলে 8 দিনে শেষ করবে না? তাহলে অ্যান্সার কত হবে আমাদের? ডি অ্যান্সার, রন 8 দিনে করবে। নেক্সট বলেছে রং করার খরচ 4.5 টাকা সেমি হলে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকৃতি একটি জলের ট্যাঙ্কের রং করার খরচ। আচ্ছা বোঝার চেষ্টা করো, গোলাকৃতি জলের ট্যাঙ্ক আছে, তার মানে এটা 3D ফিগার বলেছে। হ্যাঁ, গোলাকৃতি জলের ট্যাঙ্ক আছে, কারণ জলের ট্যাঙ্ক তো আর 2D ফিগারে হবে না, তো সেটার বলছে ট্যাঙ্ক করতে কত খরচ লাগবে। তার মানে বলতে হবে আমাকে যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে? 4 পাই আর স্কোয়ার। কত হচ্ছে আমাদের? 4 পাই আর স্কোয়ার। তো যা আছে বসা এখানে। 4 পাইয়ের মান হচ্ছে আমাদের 22/7, আর রেডিয়াস বলেছে কত সেমি? এত সেমি ব্যাসার্ধ, তাহলে আর এর উপরে কী হবে? স্কোয়ার। এটা দেওয়া আছে, তো এটা এখানে বের করতে হবে যে মোট কতটা আমাদের ক্ষেত্রফল হলো, মোট কতটা। তো সেই ক্ষেত্রফলটা যে আসবে সেটা আবার কত প্রতি ক্ষেত্রফলে প্রতি বর্গমিটারে কত সেমি দেওয়া আছে, প্রতি বর্গ সেমিতে 4.5 টাকা খরচা হয়, তাহলে এটা বের করলে অ্যান্সার পেয়ে যাবে। তো আমি বলতে পারি 4 গুণ 22/7 ইন্টু এটা 49, তাহলে 7 সাথে কত হয়? 49। তাহলে এদিকে যদি গুণ করো তুমি 4 দিয়ে 22কে হচ্ছে 88 ইন্টু 7, 56 6 হাতে হচ্ছে 5, 7 56 আর 5 হচ্ছে আমাদের 61, তাহলে 616 সেমি স্কোয়ার বলতে পারি আমি এটা, যে এত সেমি স্কোয়ার। এবার অঙ্কে বলেছে যে প্রতি সেন্টিমিটার স্কোয়ারে 4.5 টাকা খরচ হয়, তাহলে মোট খরচ কত হচ্ছে? আমি 616 ইন্টু 4.5 এই গুণটা তুমি করে দেবে। তাহলে ইউনিট ডিজিট যদি করি 4 5 20 0 হাতে হচ্ছে 2, আর এই দিকে হচ্ছে আমাদের 6 কে 6 5 6 30, তার মানে 2 7 হবে ইউনিট ডিজিট, তার মানে বলতে পারি সবগুলো 7। তো গুণ করতে হবে, গুণ করা ছাড়া এখানে উপায় নেই, সব শেষে 7 দেওয়া আছে, 0 7 দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে গুণ করতে হবে, এখানে 2 হবে। 7 2 7 2 অ্যান্সার করছে, দুটো অপশন আছে, এই দুটোর থেকে একটা এলিমিনেট করে গুণ করে নাও। গুণ করলে এদিকে হচ্ছে 4 5 20, 6 6 4 1 4 যোগ করলে এটা হচ্ছে 2 3। হ্যাঁ ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 7, দুটো 7 আছে, মানে অ্যান্সার অপশন ডি হবে 7 2। গুণ করে নেবে, দেখবে ঠিক মিলে যাবে। 2 7 7 মানে 2772 টাকা হবে তার অ্যান্সার, মোট খরচ হবে। নেক্সট বলেছে মোহন এবং সোহন একটি সম্পত্তি যথাক্রমে 3000 টাকা এবং 4000 টাকা বিনিয়োগ করে, আচ্ছা ঠিক আছে, এটা ধরো মোহন আর এটা সোহন, তো তারা বলেছে 3000 টাকা আর এই 4000 টাকা এটা বিনিয়োগ করে, এই অনুপাতে বিনিয়োগ করে। বলছে 6 মাস পরে সোহন তার টাকা তুলে নেয়, তার মানে 6 মাস পরে টাকা তুলে নেয়, তার মানে এই টাকাটা 6 মাস ছিল, আর মোহনের টাকাটা কতদিন ছিল? 12 মাস ছিল। তো অনুপাতটা বের করে নিই আমি, 3 12 36,000 টাকা হবে এটা, আর এটা হচ্ছে 4 6 24,000 টাকা। তো অনুপাতটা 3 0 3 0 তুমি কেটে দাও, 6 দিয়ে কাটলে 6 6 36, 4 6 24, আরও কাটো, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 3:2। এবার বলছে যদি বছরের শেষে তাদের লাভ হয় 540 টাকা, তো 3:2, তার মানে মোট লাভ অনুপাতের সমষ্টি কত হয়? 5, এটার মান বলেছে কত টাকা? 540 টাকা। তবে বলছে মোহন কত টাকা পায়? মোহন কত টাকা পায়? 3 টাকা পায়, তো মোহন 5-এর মধ্যে 3 পায়, তো 540-এ কত টাকা হবে? 5 1 5, 5 8 40, তার মানে হচ্ছে 3 1 3, 3 8 24, 324 টাকা হবে অ্যান্সার, 324। হ্যাঁ আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে দেখো একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং সায়েন্সেস আসন 7 8 9 অনুপাতে আছে, এই আসনগুলি যথাক্রমে 20%, 30% এবং 60% কী হবে বলো তো? বৃদ্ধি পাবে। তো বলেছে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট আর আছে সায়েন্স, এই 3টা পোর্শন দেওয়া আছে। তো কী অনুপাতে আছে? 7:8 কী আছে? 9। তো প্রথম কথা বোঝো, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট 20% বৃদ্ধি পায়, তার মানে সেটা 100 জন থাকলে 120 জন হবে। ম্যানেজমেন্টের স্টুডেন্ট কত পার্সেন্ট বৃদ্ধি পায়? আসন সংখ্যা বৃদ্ধি পায় 100 থেকে 130% বৃদ্ধি পায়, আর সায়েন্সে সেটা বৃদ্ধি পায় 100 থেকে 160। এটা বের করো তাহলে হয়ে যাবে। তো অনুপাত আছে, আমি নিজে নিজে কাটতে পারি, 100 100 কাটতে পারি, এখানে 0 0 0 কেটে দাও, তাহলে উপরে থাকলো 7 12 84, 8 13 হচ্ছে আমাদের 104, আর এই দিকে হচ্ছে 6 9 হচ্ছে 54, তার মানে হচ্ছে
4 আর 6 6, 9 9 আর 5 144, ঠিক আছে। এটা অনুপাত ছোটো করে দাও, তাহলে হচ্ছে 2 দিয়ে করো 42, 5 2 52, আর এটা হচ্ছে 7 2 14, 2 আরও 2 দিয়ে করো 21, 2 দিয়ে করলে হচ্ছে 26, আর হচ্ছে এখানে 36। এবার এটাকে আই থিঙ্ক যায় না, হ্যাঁ এটাই যায় না, তাহলে নতুন তাদের আসন সংখ্যা কত হবে? 21 26 36, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে 110 কিমি প্রতি ঘন্টা বেগে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই দিকে চলা দুটি ট্রেন 54 সেকেন্ডে একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি এত থাকে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? প্রথম কথা বোঝো, ট্রেনটি বলছে বিপরীত দিকে না, এবার একই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে। একই দিকে যখন যায় তখন আপেক্ষিক বেগ কী হয়ে যায় আমাদের, আমরা জানি বিয়োগ হয়ে যায়। তাহলে একটার গতিবেগ 110 কিলোমিটার, আরেকজনের 90 কিলোমিটার, তাহলে আপেক্ষিক বেগ 20 কিমি, 20 কিমি পার আওয়ার। তো আমি এখান থেকে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। 20 ইন্টু মিটার পার সেকেন্ডে আসলে সেটা হয়ে যাবে আমাদের কিলোমিটার থেকে 5 বাই কত হবে? 18। তাহলে 9 দুগুণি 18, 10 দুগুণি 20, তাহলে 5 10 50 বাই কত হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এইটা হলো মিটার পার সেকেন্ড। এবার অঙ্কটা অনেক ইজিলি হয়ে যাবে। এবার বলছে 54 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। তার মানে আমি দেখি যে 54 সেকেন্ডে অতিক্রম করছে। অতিক্রম মানে কি? এই ট্রেনটা এখানে থাকবে আর দ্বিতীয় ট্রেনটা এখানে হবে। তো 54 সেকেন্ডে মোট যে ডিস্টেন্সটা যায়, এটাই দুটো ট্রেনের ডিস্টেন্স। বুঝতে পেরেছো? তাহলে একটি ট্রেন 130 মিটার, বিয়োগ করে দিলে হবে। তাহলে 50 মিটার, 50 বাই 9 মিটার পার সেকেন্ড, 54 সেকেন্ডে কতটা যায়? 9 দিয়ে কাটা 6 9 54, 5 6 30, আর 300 মিটার। তার মানে এই ডিস্টেন্সটা মোট 300 মিটার। একটি ট্রেনই আছে কত মিটার? 300-র মধ্যে 130 ফার্স্ট ট্রেনটি, তাহলে পরের ট্রেনটি হবে 200 না 170 মিটার হবে। তাহলে পরের ট্রেনটি কত হবে? 170 মিটার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে একজন সাইকেল আরোহী 140 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মার্গ বরাবর যাত্রা করে 2 মিনিটে এক পাক ঘূর্ণন সম্পন্ন করে। তো সাইকেল আরোহীর গড় গতিবেগ কত? প্রথম কথা বোঝো, দেওয়া আছে একটি বৃত্তাকার, তার মানে এরকম ট্র্যাক আছে। এই ট্র্যাকটা 140 মিটার ব্যাসার্ধ। কত মিটার ব্যাসার্ধ? 140 মিটার ব্যাসার্ধ। এটা বলছে 2 মিনিটে পূর্ণ করে, সময় লাগে তার 2 মিনিট। তো বলছে ঘূর্ণ করে সাইকেল আরোহীর গড় গতিবেগ কত? গড় গতিবেগ তুমি বের করো। আগে আমি এটার পরিধি বের করে নেব। পরিধি বের করলে যত মিটার পরিধি হচ্ছে সেটা 2 মিটারে করে বাস। তো গোলকের পরিধি, বৃত্তের পরিধি সূত্রকে 2 পাই, আর 2 পাইয়ের মান 140, আর এর মান দেওয়া আছে কত? সরি, পাইয়ের মান হচ্ছে আমাদের, আর এর মান আছে লিখে নাও 22/7। এটা আগে পরে করে দিলাম, তুমি এটা বুঝে নিও। এটা 8টা, এটা পাইটা, এটা কাটাকাটি করো। 7 দুগুণি 14 শূন্য, তাহলে 22 দুগুণি হচ্ছে আমাদের 20 দুগুণি 40 ইন্টু 22, তার মানে 880 মিটার। এই 880 মিটার সে কত সময় করে? 2 মিনিটে। তো অঙ্কে বলেছে সাইকেল আরোহীর গড় গতিবেগ কত? গড় গতিবেগ দেখো সব মিটার পার মিনিট দেওয়া আছে। মিটার পার মিনিট মানে কি? 1 মিনিটে সে কত মিটার যাচ্ছে, এটাই তো। তাহলে 2 মিনিটে 880 মিটার যায়, তাহলে 1 মিনিটে কত যাবে? কম যাবে। 880/2, তার মানে 440 মিটার হবে। তার মানে 440 মিটার পার মিনিট অ্যান্সার হবে। এবার বলছে 0.75 এবং 3 এর মধ্যমা নির্ণয় করি। মধ্যমা মানে কিছুই না, আমরা বলতে পারি যে মধ্যমা নির্ণয় করি। তো মধ্যমা মানে কীভাবে গুণ করি? সাপোজ ধরো 4টা অনুপাত আছে, এই দুটোর মধ্যমা, তাহলে এটা ধরো 0.75, এটা একটা অনুপাত, তারপরে এক্স ধরো, তারপর সমানুপাত চিহ্ন, আবার এক্স, তারপরে কত 3। তো মধ্যমা নির্ণয় কি? এটা গুণ করে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, মনে পড়েছে? তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এদিকে 0.75 হবে, এটা 75, আর ইন্টু কত হয় 3। তো এই দুটো যদি গুণ করি তাহলে 225 হয়। দশমিক আছে, দশমিক কয় ঘর আগাবে? 2 ঘর আগাবে। তো এবার কথা বোঝার চেষ্টা করো, এদিকে এক্স স্কোয়ার ছিল, তো এখানে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। এক্সের ওপর কি রুট হয়ে যাবে, তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 225-এর বর্গমূল কত হয়? 15। তাহলে রুটের মধ্যে কয় ঘর ছিল? 2 ঘর, তাহলে এখানে 1 ঘর হবে। 1.5 ইজ দ্য রাইট অ্যান্সার। শর্টকাটে এটা আমরা সবাই জানি যে প্রথম পদ আর দ্বিতীয় পদ রুট করে দিলে অ্যান্সার বেরিয়ে যায়। এটা বেসিকটা বুঝিয়ে দিলাম, যেটা গুণ করলে 225 হবে, 2 ঘরের আগে রুট হবে, আর রুটের মধ্যে যেহেতু দশমিক আছে তাহলে বাইরে আসলে 1 ঘর হবে, বাস অ্যান্সার শেষ। নেক্সট বলেছে যদি চালের দাম 20% হ্রাস পায়, একজন ব্যক্তিকে কত টাকা বলেছে? 250 টাকায় 22 কেজি বেশি পেতে সক্ষম হয়, তাহলে প্রতি কেজি চালের দাম কত? প্রথম কথা বোঝো, চালের দাম 10% হ্রাস পেয়েছে। সাপোজ চালের দাম আগে 100% ছিল, এটা দাম। এই দামটায়
এই টাইপের অঙ্কে তো মনে রাখবে এই যে 250 টাকার যে আছে এটা ধরবে তুমি আগেও সে 250 টাকারই চাল আনতো, এখনও 250 টাকারই আনি। তো আগে যখন চালের দাম 10% বেশি ছিল বা 100% ছিল তখন সে 250 টাকায় কী করতো, চাল আনতো। কিন্তু দোকানে গেল, দোকানে গিয়ে দেখলো দোকানদার বলল যে না, আপনার চালের দাম 10% কমে গিয়েছে, আমার 90% যে আছে 90% টাকায় তুমি মানে সেই চালটা পেয়ে যাবে। তার মানে 90% টাকায় সে এই এই চালটা পেয়ে যাবে। তার মানে বোঝার চেষ্টা করি, এখানে বের করি যে 100% মান 250 টাকা, তিনি যে 250 টাকা নিয়ে যেত, এবার 10% কমে গিয়েছে, তার মানে চালের দাম 10% কমেছে। তার মানে যে চালটা আগে 250 টাকা বিক্রি হতো সেই চালটার দাম এখন 10% কমে, 10% কমলে আগে বের করে নিই আমি আগে। তার মানে 100% মান হচ্ছে আমাদের 250 টাকা। তো 90%-এর মান কত, 0 0 কাটো, এখানে 0 কাটো, 5 9 45, 5 হাতে 4, 9 2 18 4 22, 225 টাকা। তার মানে এখন যে চালটা আগে 250 টাকায় পাওয়া যেত সেটা এখন 225 টাকায় পাওয়া যাবে। তো তিনি চাল আনতে গেলেন, গিয়ে দেখলেন চালের দাম 10% কমেছে। দোকানদার বললো যে আপনি 10% কমেছে, চাল কী করবেন? তো উনি বললেন যে না, আমি চাল আগের যা টাকা নিতাম সেই টাকা নিব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি 22 কেজি চাল বেশি পাচ্ছে, 22 কেজি চাল বেশি পাচ্ছে। 22 কেজি চাল বেশি মানে কি, আগে তিনি 250 টাকা নিয়ে যেত, এখন সেই চালের দাম 225 টাকা। তার মানে কত টাকা কমেছে? 25 টাকা কমেছে। চালের দাম 25 টাকা কমেছে, তো এই টাকাটায় আমি কি করব, এক্সট্রা চাল নিয়ে আসবো। এক্সট্রা চাল কত কেজি পাওয়া যাচ্ছে? 22 কেজি। বাস, অঙ্ক শেষ। এটা অনেক শর্টকাটে করা যায়, একবার যারা পারে তাহলে একবারই করে দিচ্ছে, আমি একটু বেসিকটা বোঝাচ্ছি। তাহলে 25 টাকায় তুমি 22 কেজি চাল এক্সট্রা পাবে। তাহলে 1 কেজি চালের দাম কত? মোট টাকা 225 না, এটা শুধু 25, হ্যাঁ, 25/22। তো ওই 1 পয়েন্ট সামথিং সব দেওয়া আছে, করে নাও তুমি মোটামুটি। তাহলে হচ্ছে আমাদের 22, আর এদিকে হচ্ছে 3, দশমিক দিয়ে 0 দাও, একবার দাও, 22 হবে, তার মানে 8 হবে, দশমিক তো আছে, 0 নিতে পারো, এবার বাদ দিতে পারো 6, তার মানে 1.16 অ্যান্সার আসছে আমার। অপশনে 1.16 আমি দেখতে পাচ্ছি না, হয়তো টাইপিং মিস্টেক আছে। তার মানে ধরো তুমি এটার অ্যান্সার হবে 1.16 টাকা। 1 কেজি চালের দাম কত? 1.16 টাকা। একটু দেখবে অঙ্কটা, আশা করি বুঝতে পারবে। দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম দেওয়া আছে 32 আর 192। একটি সংখ্যা 64 হলে সংখ্যা দুটির মধ্যে পরম পার্থক্য কত? একদম ইজি, আমরা সবাই জানি এলসিএম ইন্টু এইচসিএফ ইজিক্যাল টু হয় সংখ্যা দুটির গুণফল। তো এলসিএম এইচসিএফ দেওয়া আছে 32 আর এলসিএম দেওয়া আছে 192, আর একটি সংখ্যা দেওয়া আছে 64, বাই করে দিলে অপর সংখ্যাটি পেয়ে যাবো। তো এবার তুমি করো 3 দিয়ে, আই থিঙ্ক, হ্যাঁ 3 দিয়ে যাবে এটাকে। 3 দিয়ে করলে 3 4 12, 3 4, হ্যাঁ, তাহলে পড়ে থাকবে সংখ্যাটি কত বেরোলো, অপর সংখ্যাটি 3 দুগুণে 6, 3 থেকে 9, 96। কী চেয়েছে? না, 96 অত চাইনি। সংখ্যা দুটির মধ্যে পরম পার্থক্য কত? পরম পার্থক্য মানে একটা হচ্ছে 64 আর এটা 96, তার মানে বিয়োগ করে দাও, তার মানে এখানে 2 আর 3, 32। পরম পার্থক্য কত হচ্ছে আমাদের? 32। অঙ্কগুলো আমি স্পিডে করাচ্ছি এ কারণেই, কারণ হচ্ছে এটা এক্সাম হলের অ্যাপ্রোচটা তোমাদের কীরকম হওয়া উচিত সেটা বলছি। কারণ বেসিক যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের প্র্যাকটিস ক্লাস আহাকর্মী উপকৃত হবে না। তারা তাদের বেসিকটা ক্লিয়ার করো, অবশ্যই প্র্যাকটিস ক্লাস তখন উপকৃত হবে। এখনও টাইম আছে, প্র্যাকটিস করো, বেসিক ক্লিয়ার করে তারপরে প্র্যাকটিসে আসো, অনেক ইজি হবে ব্যাপারটা। সরল করো, তো সরল এটা তো মুখে মুখে করতে পারি আমি। আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নিচ্ছি। এখানে বিয়োগ করলে হচ্ছে এখানে 12, এটা ভাগ করো, এটা 2 দুগুণি কত হয়? 4 যোগ 2, তার মানে এখানে আসবে হচ্ছে 6। বুঝতে পেরেছো? একবারে করে দিচ্ছি। তো এটা দিয়ে ভাগ করলে হবে 2, এইদিকে 2 হবে, এটা 6 দুগুণি 12, এদিকে 6 যোগ আর বিয়োগ আছে 2, তো 2 2 কাটো, তাহলে পড়ে থাকলো কত? 6, অ্যান্সার হবে 6। বেসিক একদম। একটি পরিবারের চাল, পেট্রোল এবং তেলের মূল্য, আচ্ছা ধরো রাইস, পেট্রোল আর বলেছে অয়েলের মূল্য কত আছে? 8:11 কত? 6, এই অনুপাতে টাকা ব্যয় করে। যদি ওই বস্তুগুলির দাম যথাক্রমে 10%, 20% এবং 30% বৃদ্ধি হয়, তাহলে বস্তুগুলির ওপর পরিবারের মোট খরচ, কথাটা বোঝো, মোট খরচ কতটা বৃদ্ধি হবে? মানে সাপোজ ধরো আগে তোমার 50 টাকা হতো, এখন 60 টাকা হয়েছে, তাহলে মোট খরচ কত বৃদ্ধি পেয়েছে? 10 টাকা, সেটাই চেয়েছে। তার মানে আমি আগে দেখি এখন খরচ কত, এখন অনুপাত কত? 8 11 19, 19 আর 6 কত? 25, এখন অনুপাত 25 অনুপাত টাকা ব্যয় করে তারা। তো এটা 10% বৃদ্ধি হয়,
তাহলে ধরো 8 10% মানে 100 থেকে 110 টাকা হয়ে যাবে। যোগ করে দিই, কারণ অনুপাতটা যেহেতু আলটিমেটলি চাচ্ছেই সেটা। আচ্ছা অনুপাত দিয়ে করো, পরে যোগ করে দিয়ে হবে। পরে বলছে 11/20%, 100 টাকা থেকে 120 টাকা হবে। তো তারপর আবার বলেছে 30%, তার মানে 6 অনুপাত যেটা আছে সেটা হবে 100 টাকা থেকে 130 টাকা। কাটাকাটি করো, এখানে 0 0 কাটো, তার মানে এখানে থাকলো 8 11 88/10, এখানে থাকলো 0 0 কাটো, তুমি গুণ করে দাও একবারে, 11 12 132 বাই কত 10, এটা 0 0 কাটো, 6 13 318 8 হাতে 1 6 6, আর হচ্ছে আমাদের 7 বাই কত হচ্ছে 10। এবার দেখো তুমি এটা ভাগ করে দাও, তাহলে দশমিকে আসবে, তাই করে নাও। ভাগ করলে 8.8, কারণ 10 দিয়ে 0.1 ঘর আগাবে। অনুপাত হবে 13.2, আর এই দিকে হবে 7.8। তো এটা যোগ করে দেবো, 8 2 10, 10 8 18 8, হাতে হচ্ছে আমাদের 1, 7 আর 13 20, 20 আর 8 28, 28 29, তাহলে 29.8 টাকা। এবার খরচ কত হলো? 29.8 টাকা। তাহলে আগে ছিল 25 টাকা, এবার খরচা হচ্ছে 29.8 টাকা। তাহলে বৃদ্ধি পেলে কত টাকা? 19.8 মাইনাস 25 মানে 4.8 টাকা কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। এটা পার্সেন্টেজে চেয়েছে, পার্সেন্টেজে চেয়েছে মানে ভাগ করে দাও তুমি। তার মানে এই টাকাটা বৃদ্ধি হয়েছে কোন টাকার ওপর? 25 টাকার ওপর মোট বৃদ্ধি হয়েছে। আচ্ছা ঠিক আছে, 25 টাকা ছিল, এটার ওপর 4.8 টাকা বৃদ্ধি হয়েছে। শতকরা কত হয়েছে বৃদ্ধি? তো এটা যদি করো একবারে, 4 25 কত হয়? 100। তাহলে 4 8 32 2, হাতে হচ্ছে 4 আর 3 4 4 16, 3 হচ্ছে আমাদের 19, তাহলে হচ্ছে 19.2%। 19.2% কী হচ্ছে? বৃদ্ধি হয়েছে। একজন স্কুল ম্যানেজার 40 দিনের মধ্যে একটি নতুন স্কুল ভবন, আচ্ছা ধরো 40 দিনের মধ্যে নতুন স্কুল ভবন তিনি তৈরি করবেন, এটা দিন, মোট দিন এটা। তিনি শুরুতে 100 জন শ্রমিক, কতজন শ্রমিক? 100 জন শ্রমিক দিয়ে কাজটা শুরু করেছেন। 35 দিন হয়ে গিয়েছে, 35 দিন পর তিনি শ্রমিক আরও 100 নিয়োগ করলেন। ঠিক আছে, তার মানে মোট শ্রমিক কত হলো? 200। কখন? তারপরে বলেছে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করেন। তিনি যদি অতিরিক্ত লোক নিয়োগ না করতেন তাহলে কত দিনের দেরিতে স্কুল ভবন কাজ শেষ হতো? অঙ্কটা ভালো করে পড়বে। এখানে বলেছে যে 40 দিনে তিনি এস্টিমেট করে যে কাজটি শেষ করবে, কতজন লোক নিয়ে? 100 জন লোক নিয়ে। কিন্তু 35 দিন 100 জন লোকই কাজ করেছে। তিনি তারপর দেখলেন যে না, এই 35 দিনে 100 জন লোক কাজ করলে 40 দিনের মাথায় হবে না। তিনি কি করলেন? আরও 100 জন লোক নিয়োগ করে দিলেন, আর কাজটি তখন কি হলো? নির্ধারিত সময় শেষ হলো। তার মানে বোঝো লাস্ট 5 দিন, আমি দেখো এই টাইপের অঙ্কে লাস্টটুকু হিসেব করবো, কারণ যতটুকু কাজ হয়ে গিয়েছে সেইটা হিসেব বাদ দিয়ে দেবে, কারণ সেটাও যদি ধরো অঙ্ক ভুল হবে বা অনেক লেংদি হবে। তার মানে লাস্ট 5 দিন কতজন লোক কাজ করেছে? 200 জন লোক কাজ করেছে। এইটুকু ক্লিয়ার? কারণ 35 দিন পর আরও 100 লোক হয়েছে, তাহলে 35 দিনে কাজ হয়ে গিয়েছে, কাজ বাকি ছিল কতটুকু? 5 দিনে কাজ কতজন লোকের? 200 জন লোকের। এবার অঙ্কে বলেছে যদি লোক নিয়োগ না হতো, আমার লোক যদি 100 জনই থাকতো, 200 জন লোক সেই কাজটা 5 দিনে করে ফেলে। এবার বলছে লোক যদি 100 জনই থাকতো তাহলে কতদিন লাগতো বা কতদিন অতিরিক্ত লাগতো? লোক যদি কম থাকতো অবশ্যই কী হতো? আমাদের কাজ দেরিতে হতো। তাহলে 200 বাই কত হচ্ছে? 100 ইন্টু কত? 5, 0 0 কাটো, 5 দুগুণি কত? 10 দিন টাইম লাগতো। তার মানে এখানে টাইম লাগতো আমাদের 10 দিন। তাহলে অতিরিক্ত কদিন লাগলো? আগে 5 দিনে কাজটা শেষ হয়েছিল, এবার 10 দিনে শেষ হতো, তার মানে অতিরিক্ত কত? 5 দিন লাগতো। নেক্সট বলেছে একটি নির্দিষ্ট সময়কালের জন্য 1200 টাকা চক্রবৃদ্ধি সুদে 10% হারে চক্রবৃদ্ধি সংযোজিত হয়ে 15,972 টাকা হয়। তো সেই ক্ষেত্রে সময়কাল নিয়ে সিম্পল ব্যাপার, 10% ধরো, বিভিন্নভাবে করা যায়, পার্সেন্টেজ হলে ইজিলি বেরিয়ে যায়। 10% সুদ, তার মানে 100 টাকায় সুদ 10 টাকা, কাটাকাটি করো, তাহলে 10 টাকা যদি প্রিন্সিপাল হয়, 1 টাকা ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপাল যদি তোমার 10 টাকা হয়, ইন্টারেস্ট 1 টাকা, তাহলে অ্যামাউন্ট কয় টাকা হবে? 11 টাকা। এবার এই টাইপের অঙ্কে তোমাকে একটু অপশন টেস্ট করে দেখতে হয় যে কত বছরে হচ্ছে। মানে 12,000 টাকা তোমার প্রিন্সিপাল ছিল, সেই টাকাটা 15,972 টাকা হয়েছে, 972 টাকা হয়েছে। তো তোমাকে দেখতে হবে যে কখন প্রিন্সিপালটা 12,000 হচ্ছে আর অ্যামাউন্টটা 15,972 হচ্ছে, মানে ঠিক কতটা গুণ করলে হচ্ছে। তাহলে আমি দেখো 1 বছরে হবে না, কারণ 1 গুণ আছে, 1 দিয়ে এতটা যাবে না। 2 বছর করো, 2 বছর করলে এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 121।
121কে 15,972 আই থিঙ্ক যাবে না, এটা করলে অনেকটা বেশি হবে। তুমি আরেক বছর নিয়ে ক্যালকুলেশন করছি তাহলে আমি। এটা করলে হচ্ছে এখানে 1000, আর এটা করলে হচ্ছে 11 গুণ করো, 11 গুণ করলে হচ্ছে আমাদের 1331। এইবার একটু যাচাই করে দেখি জাস্ট, হ্যাঁ, কারণ 1000কে যদি 12 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 12,000 হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও আমি 12 দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করলে 2 2, আর এই দিকে হচ্ছে আমাদের 3 1 3, 1 1 2 1 2, তার মানে হচ্ছে 7 আই থিঙ্ক হয়ে যাবে। 7 4 4 5 1 9, 15 আগে 4 আগে 3 15, হ্যাঁ ঠিকই আছে, হয়ে যাবে। তার মানে 3 বছর, কারণ এখানে 2 বছর, এখানে 1 বছর, 3 বছরের মাথায় গিয়ে সেই আসলটা কত টাকা হবে, 15,972 টাকা হবে। এই টাইপের অঙ্কে জাস্ট খালি তুমি দেখবে যে কত বছর পর, একটু ক্যালকুলেট করে দেখবে যে তাদের সুদটা বা অ্যামাউন্ট আর প্রিন্সিপালটা সেম হচ্ছে, এখানে একদম মিলে যাচ্ছে। মানে অ্যান্সার কত হবে, 3 বছর, 3 বছরের মাথায় হয়ে যাবে। নেক্সট বলেছে একটি হেয়ার ড্রায়ার ধার্য মূল্য বলেছে আমাদের, ধার্য মূল্য মানে হচ্ছে আমাদের মার্ক প্রাইস, এমপি যেটা, সেটা দেওয়া আছে 10,550 টাকা। আর বলছে দোকানদার এটিতে 80% ছাড় দেয়। এটা মানে 80% ছাড় দেয় মানে এটা ধরো তুমি 100%, 80% ছাড়, 80% ছাড় দেয়, তার মানে কত পার্সেন্টে বিক্রি করে, 82% বিক্রি করে। 100 টাকার উপর 18 টাকা ছাড়, তো 82%-এর পার্সে চেয়েছে। তার মানে 100% মান হচ্ছে 1000, সরি এটা 1000 হবে, 550 টাকা, 10,550 টাকা। তো 82%-এর মান কত, এখানে শূন্য, এখানে শূন্য কাটো, 2 দিয়ে করলে হচ্ছে 5 দুগুণি 10, এখানে হচ্ছে 41, আর এটাকে 5 হবে, এটা 5 দুগুণি 10, 5 দিয়ে করলে 5 দুগুণি 10, 5 একে 5, 211। তো 211 আর 41 তুমি যদি গুণ করে দাও তাহলে অ্যান্সার আই থিঙ্ক ইউনিট ডিজিট দেখো, এককে 1, তার মানে হচ্ছে 8,651 টাকা, 8,651 টাকা কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। একটি মোবাইল ফোনের ধার্য মূল্য বলেছে 10,000 টাকা। দোকানের মালিক 10% ছাড় প্রদান করলেন, কিন্তু গ্রাহক আরও অনুরোধে তিনি নগদ ছাড় দেওয়ার পর জিনিসটি 8,500 টাকায় হয়েছে। তো বলেছে বিক্রি করেছিলেন শতাংশে ওই নগদ ছাড় কত। তার মানে 1000 টাকার 10,000 টাকার জিনিসটার উপর দোকানদার কী করেছিল, 10% ছাড় দিয়েছিলেন, কিন্তু তারপর আবার একটা ছাড় দিয়েছিলাম, মানে X% ছাড় দেওয়ার পর সেটা 8,500 টাকা হয়েছে। তো এবার বলেছে এই 10X% যে ধরলাম এটার মানই চেয়েছে। তো আমি আগে দেখি জিনিসটা 10% ছাড় মানে সিম্পল ব্যাপার, সেটা 100 টাকা হবে। তুমি যদি না বোঝো যে 10% ছাড় মানে 100 টাকার জিনিসে কয় টাকা ছাড়, 10 টাকা। তো 10,000 টাকা জিনিসে কত টাকা ছাড় হবে, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে দাও, এটা গুণ করলে নিজেরাও বুঝতে পারো যে কত টাকা হয়ে যায়, 1000 টাকা। তার মানে 10,000 টাকার জিনিস 1000 টাকা ছাড়, তাহলে কত টাকায় আসলো, 10,000 টাকার জিনিস 1000 টাকা ছাড়, তার মানে 9,000 টাকা জিনিসটার দাম দোকানদার 10% ছাড় দেওয়ার পর বললেন, কিন্তু গ্রাহকের আরও অনুরোধে সেটা তিনি 8,500 টাকায় বিক্রি করলেন। তার মানে 9,000 টাকা জিনিসটার দাম ছিল, সেখানে ছাড় দেওয়ার পর 8,500 টাকা, তার মানে ছাড় কত টাকা হয়েছে, 500 টাকা। 500 টাকা কী হয়েছে, ছাড় হয়েছে দ্বিতীয়বার। এই ছাড়ের পার্সেন্টেজটাই চেয়েছে, পার্সেন্টেজটা কার উপর হয়েছে, 9,000-এর উপর, তাহলে 9,000-এর উপর ছাড় হয়েছে 500 টাকা, তো শতকরা ছাড় কত, বাস অঙ্ক শেষ। 2 শূন্য কাটো, এখানে 0 0 কাটো, তাহলে উপরে থাকলো কত, 50 বাই হচ্ছে কত আমাদের 9, 50/9 করলে যেটা অ্যান্সার হচ্ছে সেটাই। 5 নং 45, তাহলে নামলো কত 5, দশমিক নিয়ে আবার 0, 5 নং, আচ্ছা 45, আবার 5 নামবে, 5 নং 45, তাহলে 5555 অ্যান্সারে নেই। তার মানে আমি বলতে পারি 5.65, কারণ 55 দুবার আছে, 5-এর বেশি আছে, ওই জন্য আমি এটাকে প্রায় ধরে 5.56% নিয়ে নিলাম। লাস্ট অঙ্ক কী বলেছে, একটি শঙ্কুর আয়তন কত হবে যখন তার উচ্চতা 14 সেমি এবং ব্যাসার্ধ 24 সেমি। বেসিক অঙ্ক একদম দেখো। তাহলে শঙ্কুর যে আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো যা আছে বসাও। 1/3 পায়ের মান হচ্ছে আমাদের 22/7, আর কত দেওয়া আছে 14, তাহলে 14-এর উপরে আমি করতে স্কোয়ার, বা 14 কয়বার করলাম, 2 বার, এটা করলেই অঙ্ক মিলে যাবে। ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। আর হাইট বলেছে আমাদের কত সেমি, 24 সেমি। তো সেখান থেকে বাকি মানটা যা আছে সেটা বের করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো তুমি এখানে কাটাকাটি কী করা যায়, এই 7 দিয়ে যায় 7 দুগুণি 14, 3 দিয়ে আবার 24কে যায়, 3 8-এ 24, আর কিছু কাটাকাটি যায় না, তাহলে উপরে থাকলো 22 2 44,
ইন্টু কত 14 ইন্টু কত 8। তো ইউনিট ডিজিট যদি দেখি আমি তাহলে কত হতে পারে, আর 4টা 32, 32 2 4 দুগুণি 8, তার মানে 8 তিনটে অপশনে আছে, গুণ করতে হবে তোমাকে। তাহলে এদিকে 44ই রাখো, আর এদিকে 4টা 32 2 হাতে হচ্ছে 3, 8 8 3 11, এটাকে গুণ করবে 4টা 32 2, তার মানে পেছনে হচ্ছে আমাদের 8 8, তারপরে হচ্ছে 9 2 3 আগে 4, ঠিক আছে 4 2 8 9, তার মানে অ্যান্সার কত হচ্ছে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সেটার আয়তন কত হচ্ছে 4298 সেমি কিউব, কারণ আয়তন কি হয় আমাদের সেমি কিউব হয়। এই ছিল 20টি কোশ্চেন। খুব দ্রুত করালাম আমি, কারণ টাইমিংয়ের অনেকটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে মোটামুটি আমি স্পিডে করিয়ে দিলাম। এর থেকে যদি স্পিডে যাও তাহলে আমি সেটাও করিয়ে দেবো, যে এক্সাম হলে কী হবে এগুলোকে অনেক অনায়াসে করা যায়। অপশন ধরে অনেক শর্টকাট ট্রিক্সের মধ্যে কিন্তু অঙ্ক আমরা করতে পারি এক্সাম হলে। তো মোটামুটি বেসিকের উপর আমি করিয়ে দিলাম। যাদের অঙ্ক সমস্যা আছে, বুঝতে অসুবিধা হচ্ছে, একবার পজ করে ভিডিওটা আবার দেখে নিও, আশা করি বুঝতে পারবে। নেক্সট ভিডিওতে আমি আবার কোনো একটি কোশ্চেন নিয়ে আসবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।